স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি সামিয়া জান্নাহ। এবার জানাবো খবরের বিস্তারিত। শুভ বড়দিন আজ। বিশ্বজুড়ে খ্রিস্ট ধর্মের অনুসারীদের প্রধান ধর্মীয় উৎসব। সেই আনন্দে মেতেছে বাংলাদেশ সহ পুরো বিশ্ব। বড়দিনের প্রার্থনায় ছড়িয়ে দেয়া হচ্ছে শান্তির বার্তা। রাজধানীর তেজগাঁও হলি রোজারিও চার্চে ভোর থেকে ভক্তদের প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় বড়দিনের আনুষ্ঠানিকতা। শীতের আমেজের সাথে উৎসবের উষ্ণতায় মানবজাতির মধ্যে মিলন, ভ্রাতৃত্ব, ঐক্য ও শান্তি প্রতিষ্ঠায় বড়দিনের সত্যিকারের মাহাত্ম্য বলে উল্লেখ করেন চার্চের বড় পুরোহিত। 2024 বছর আগে এই দিনে জন্মগ্রহণ করেন খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট। বর্তমান ফিলিস্তিনের বেথলেহেমে কুমারী মাতার গর্ভে জন্ম নেন তিনি। খ্রিস্ট ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন তিনি ঈশ্বরের পুত্র। পৃথিবীতে শান্তির বাণী ছড়িয়ে দেয়া, মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করা এবং সৃষ্টিকর্তার মহিমা প্রচার করতে প্রভু যিশুর এ ধরায় আগমন ঘটেছিল। আমরা যেন সবাই আনন্দ থাকতে পারি, সবাই মিলে যেন এই দিনটা অনেক সুন্দরভাবে উদযাপন করতে পারি, এটাই চাওয়া। ঈশ্বর আমাদের আজকে এই দিনে আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতাকে পাঠিয়েছেন। বিশ্বে যেন প্রচুর শান্তি বিরাজমান হয়। প্রভু যীশু খ্রিস্ট শান্তি দিতে এসেছেন। আমরা আজকে কিন্তু বড়দিনের এই খ্রিস্ট জাগে এই বিষয়েই প্রার্থনা করেছি ঈশ্বরের কাছে, যেন আমাদের বিশ্ব নেতৃবৃন্দের মধ্যে যেন সেই শান্তির ভাব, সদিচ্ছা জাগ্রত হয় এবং তারা যেন আলোচনার মধ্য দিয়ে, সংলাপের মধ্য দিয়ে, এই সহনশীলতার মধ্য দিয়ে এই বিশ্বের অশান্ত অবস্থা থেকে মুক্তি লাভ করতে পারেন। রাজধানীর হোলি রোজারিও চার্চ থেকে বড়দিনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আফরিন আনোয়ার। আফরিন, সকাল থেকেই তো আপনি হোলি রোজারিও চার্চের নানা আনুষ্ঠানিকতার খবর জানাচ্ছিলেন। আমরা দেখছিলাম প্রার্থনা এবং কীর্তনের আনুষ্ঠানিকতা। এই মুহূর্তে কি আনুষ্ঠানিকতা চলছে এবং প্রার্থনা করতে যারা এসেছেন, ভক্তরা যারা এসেছেন, তাদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন? সামিয়া জানা, আপনি এবং আপনার মাধ্যমে সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি। মূলত ভোর 6:30 থেকে শুরু হয় যেই খ্রিস্ট জাগ সেটি এবং মূল যে প্রার্থনা খ্রিস্টান ধর্মাবলম্বীদের সেটি, এবং সকাল থেকেই কিন্তু একে একে পালাক্রমে যারা ভক্তরা আছেন, ধর্মাবলম্বীরা যারা আছেন, তারা চার্চে আসতে শুরু করেন এবং তারা প্রার্থনায় মনোনিবেশ করেন। মূলত আপনি এই মুহূর্তে নিশ্চয়ই ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে সকাল 9টায় যে প্রার্থনাটি শুরু হয়েছিল সেটি শেষ হয়েছে কিছুক্ষণ আগে, এবং এই মুহূর্তে কিন্তু সবাই একে অপরের সাথে মিলিত হচ্ছে, কুশল বিনিময় করছে এবং যে বড়দিনের শুভেচ্ছার যে শান্তির বার্তা এবং যেই ভালোবাসা, ঐক্যবদ্ধ সেই বার্তা ছড়িয়ে দিচ্ছে। আমরা পুরো সময়টা জুড়েই এখানে অবস্থান করছিলাম। এখান থেকে আসলে যেটা বুঝতে পারছি যে যেই যীশু খ্রিস্টের জন্মস্থান বেথলেহেম এবং মধ্যপ্রাচ্যের যে বিরামহীন যে যুদ্ধ এবং সেখানে যে অসংখ্য প্রাণহানি, সেই ব্যাপারটায় সবাই কিন্তু দুঃখ প্রকাশ করেছে এবং তারা যেটা চাইছে যে বিশ্বের সমস্ত ধ্বংসকে থামিয়ে দিলে যাতে ক্ষমা, সুন্দর মানবতা এবং শান্তি প্রতিষ্ঠায় সবাই মনোনিবেশ করতে পারে এবং ঐক্যবদ্ধ হতে পারে, তাদের 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 মতের মিলে যাতে তারা ঐক্যমতে প্রতিষ্ঠা করতে পারে, এই বিষয়টিতে সবাই একমত হয়েছেন। এবং আপনি জানেন যে যীশু খ্রিস্টের যে জন্ম সেটি কিন্তু শান্তির বার্তা নিয়েই এসছে বলে খ্রিস্টান ধর্মাবলম্বীরা মনে করছেন, এবং আজকের এই বিশেষ দিনটিতে বিশেষ ক্ষণে তারা যেটা চান যে ভালোবাসা প্রতিষ্ঠা হোক। যীশু খ্রিস্ট তার জন্মের সময় যে ভালোবাসার বার্তা নিয়ে জন্মগ্রহণ করেছিলেন এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করে গেছেন, সেই জায়গাটা যাতে নিজেদের ভেতরে আবার ধারণ করতে পারেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবাইকে দেখতে পারেন, শান্তি, ভালোবাসা প্রতিটা মানুষের মনের ভেতরে যাতে মানবতা প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশের যেই পরিবর্তিত পরিস্থিতি সেজন্যও তারা প্রার্থনা করেছেন। এবং সবকিছু মিলে তারা যেটি চান যে পুরো বিশ্বটা একটা সুন্দর বসবাসযোগ্য অবস্থানে এসে পৌঁছাক, মানুষে মানুষে হানাহানি, যেই অস্থিতিশীল একটা পরিস্থিতি সেটি যাতে শেষ হয় এবং শান্তির বার্তা সর্বশেষ প্রতিষ্ঠিত হয়, এই বার্তা নিয়েই কিন্তু আজকের মতো এই হোলি রোজারি গির্জা থেকে তাদের যেই প্রার্থনা, সেই প্রার্থনায় তারা একত্রিত হয়েছেন। তো আজকে সারাদিন তাদের আরো অনেক অনুষ্ঠান রয়েছে এবং সেই সাথে নিজেদের ব্যক্তিগত বিভিন্ন আয়োজনও রয়েছে। তো এখান থেকে এই ছিল সর্বশেষ আমার কাছে। সামিয়া, ফিরে যাব স্টুডিওতে আপনার কাছে। হোলি রোজারিও চার্চের আনুষ্ঠানিকতা এবং আয়োজনের খবর জানছিলাম আফরিন আনোয়ার আপনার মাধ্যমে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।
শিশুদের জন্য আরও আনন্দময় করে তুলতে বড়দিন উপলক্ষে রাজধানীর অভিজাত হোটেলগুলোকে রাঙিয়ে তোলা হয়েছে বাহারি সাজের চমৎকার কিডস পার্টি। মনোমুগ্ধকর এই আয়োজনে থাকছে দারুণ সব গেম, মজার মজার খাবার আর নানা লাইভ আয়োজন। 2 বছরের কম বয়সী শিশুদের জন্য দারুণ সব উপহার, সান্টা ক্লজ, বড়দিনের সুস্বাদু খাবার, ইনডোর গেমস ও রাইডস, সৃজনশীল প্রতিযোগিতা, জাদু ও পাপেট শো এবং আরও নানা চমক থাকছে হোটেলগুলোতে। এছাড়াও বড়দের জন্য রয়েছে বিশেষ বিশেষ আয়োজন। বড়দিনের আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। রাজধানীর সোনারগাঁও হোটেল থেকে বড়দিন উদযাপনের খবর জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি, এবং সেই সাথে সিলেট থেকে আমাদের আরেক সহকর্মী প্রত্যুষ তালুকদার যুক্ত আছেন আমাদের সাথে। প্রথমে যেতে চাই বৃষ্টির কাছে। বৃষ্টি, যেমনটা জানাচ্ছিলাম যে বড়দিন উপলক্ষে হোটেল এবং 5 তারকা হোটেল সহ বিভিন্ন জায়গায় নানা ধরনের আনুষ্ঠানিকতা তো থাকে, এবং বিশেষ করে শিশুদের কথা মাথায় রেখে নানা ধরনের আয়োজন কিন্তু থাকে। সোনারগাঁও হোটেলে কি কি আয়োজন আছে জানাবেন আমাদের। সামিয়া, সবাইকে যেমন বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছেন এখানে এসে পরিবার পরিজন নিয়ে, তেমনি করে কিন্তু আজকের বিশেষ যে আয়োজন, বিশেষ আকর্ষণ সান্টা ক্লজের সেই পারফরমেন্স দেখার জন্যই কিন্তু বিশেষ করে বাচ্চারা অপেক্ষা করছেন। সোনারগাঁয়ে আমি আছি পুল সাইডের পাশেই, এখানে আমি দেখাতে পারছি আপনাদেরকে যে পুল সাইডের পাশেই কিন্তু তাদের বড় ধরনের আয়োজন করা হয়েছে। এক পাশে যেমন শিশুদের আয়োজন রয়েছে, আরেক পাশে কিন্তু বড়দের আয়োজন রয়েছে। কিছুক্ষণ আগেই কিন্তু এখানে যারা আছে কর্তৃপক্ষরা, তারা কিন্তু কেক কেটে যে বড়দিনের প্রথম প্রহরের যে আয়োজন সেটা তারা শুরু করেছিলেন। আর এই যে যেটা দেখাচ্ছিলাম যে এই জায়গাতে কিডস যে পার্টি, সেই পার্টিটার আয়োজন কিন্তু এখানেই করা হয়েছে। এখানে শিশুদের বিভিন্ন ধরনের খেলার ব্যবস্থা রাখা হয়েছে। পাপেট শো তো থাকছে, মিউজিক্যাল শো থাকছে, সেগুলো কিন্তু পরবর্তীতে দেখানো হবে। একটার পর একটা কিন্তু তারা এখানে সারা দিন ধরে কিন্তু নানান রকমের আয়োজন রেখেছে। আপনারা দেখতে পাচ্ছেন স্যান্টাকে দেখা যাচ্ছে। আমরা একটু কথা বলবো স্যান্টার সাথে। আজকে আপনি কি ধরনের আকর্ষণ নিয়ে এসেছেন শিশুদের জন্য? যীশু খ্রিস্ট যে কাজটা করতেন, প্রচন্ড শীতের মধ্যে বাচ্চারা ঘর থেকে বের হতে পারতেন না, সেই কাজটা আমি করতেছি এবং বাচ্চাদেরকে চকলেট বিক্রি করতেছি। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। শুনতে পাচ্ছেন সামিয়া যে সান্টা ক্লজ কিন্তু আজকে বিশেষ আকর্ষণ হচ্ছে, সেই শীত কাটাতে চায় বাচ্চাদের, শিশুদের কাছ থেকে শীত কেড়ে নিয়ে যে আনন্দ আছে শীতের আমেজের সাথে, সেটাই কিন্তু দিতে চেষ্টা করেছেন। যেহেতু যীশু খ্রিস্ট মানবতার দূত নিয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য এসেছেন, পরিবর্তিত পরিস্থিতি যে জুলাই আগস্টের গণহত্যার পরে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতির পরে এটাই কিন্তু প্রথম বড়দিন উদযাপন। সেই জায়গা থেকে কিন্তু এই বড়দিন উদযাপনকে নতুন করে রাঙিয়ে তুলে মানুষের মনে আবারও মানবতা সৃষ্টি করার জন্য যিশুর এই ব্রতকে কিন্তু খ্রিস্টধর্মীরা অবলম্বন করছেন। সামিয়া, এই ছিল সোনারগাঁ থেকে শিশুদের নিয়ে আয়োজনের বিশেষ খবর। বৃষ্টির ধন্যবাদ আপনাকে। এবার আমরা সিলেটের বড়দিন উদযাপনের খবর জানবো আমাদের সহকর্মী প্রত্যুষ তালুকদারের কাছ থেকে। প্রত্যুষ, সিলেটে বড়দিন উপলক্ষে সারাদিন কি কি আনুষ্ঠানিকতা আয়োজন থাকছে জানাবেন, এবং ভক্ত যারা এসেছেন, অনুসারী যারা এসেছেন গির্জায়, তাদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন? শুভ বড়দিন। আসলে সিলেটের প্রেসবিটারিয়ান চার্চে আমরা রয়েছি। আপনারা নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন প্রার্থনা সঙ্গীত চলছে। তো একটি বিষয় বলতে চাই, আজ সকাল 10:30টায় কিন্তু আনুষ্ঠানিকভাবে তাদের যে প্রার্থনা সেটি শুরু হয়েছে এই চার্চে, এবং সিলেটের প্রায় সবকটি গির্জাতেই এরকম আনুষ্ঠানিকতা রয়েছে, এবং নানা সাজে, নানা পোশাক পরে, নানা বয়সের যারা খ্রিস্ট ধর্মাবলম্বী লোকজন রয়েছেন তারা কিন্তু এখানে সকাল থেকেই এসে হাজির হয়েছেন, এবং পুরো চার্চ এলাকাটিও আসলে বর্ণিল সাজে সাজানো হয়েছে। আমরা ভক্তদের সাথে কথা বলেছি, কিংবা খ্রিস্টান যারা ধর্মগুরু রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন আসলে তারা নিজেদের জন্য প্রার্থনা করছেন, এর পাশাপাশি তারা সবচেয়ে বেশি যে বিষয়টি গুরুত্ব দিচ্ছেন আজকের প্রার্থনায়, যে বিশ্বের শান্তি, বাংলাদেশ এবং বিশ্বে শান্তি বিরাজ করুক এবং সৌহার্দ্য স্থাপিত হোক, সাম্প্রদায়িক সম্প্রীতি যেটি রয়েছে সেটি অব্যাহত থাকুক এবং সেটি আরো সুসংহত হোক, এবং পৃথিবী থেকে যুদ্ধের অবসান হোক, শান্তির বার্তা যেন বয়ে যায়, সেই প্রার্থনা কিন্তু তারা করছেন। তো এখন চলছে প্রার্থনা সঙ্গীত। আমরা একটু দর্শক আপনাদেরকে সেই প্রার্থনা সঙ্গীত শোনাবো। দর্শক, আপনারা নিশ্চয়ই দেখছেন বড়দিনের তাদের প্রার্থনা শেষে প্রার্থনা সঙ্গীত পরিবেশিত হচ্ছে, এবং প্রার্থনা সঙ্গীত পরিবেশন করছেন তাদের শিল্পীরা। তো আসলে কিছুক্ষণ পরেই
এই চার্চের বাইরে একটি স্থানে কিন্তু কেক কাটার আনুষ্ঠানিকতা রাখা হয়েছে এবং সেই আনুষ্ঠানিকতায় সিলেট শহরের যারা প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ রয়েছেন তারাও কিন্তু উপস্থিত থাকবেন এবং খ্রিস্টান ধর্মাবলম্বী যারা রয়েছেন তারাও কিন্তু উপস্থিত থাকবেন। তো সবকিছু মিলিয়ে গতকাল রাত থেকে কিন্তু সিলেটে এই বড়দিনের আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয় নানা অনুষ্ঠান আচারের মাধ্যমে। আজ সকালে আনুষ্ঠানিক প্রার্থনা এবং কেক কাটা, তারপর দিনভর নানা ধরনের সাংস্কৃতিক আয়োজন রয়েছে সিলেটে এই বড়দিনকে ঘিরে। তো সিলেটে কেবল এই চার্চে নেই, প্রায় সবকটি চার্চেই কিন্তু এই ধরনের আনুষ্ঠানিক উৎসবময়তা রয়েছে। তো এই ছিল সিলেটের বড়দিন উদযাপনের খবর। প্রত্যুষ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবার ক্রিসমাসে জাঁকজমক নিয়ে যীশু খ্রিস্টের জন্মস্থান ফিলিস্তিনের বেথলেহেমে। রয়টার্স বলছে স্থানীয় সময় বুধবার মধ্যরাত থেকে চার্চ অফ দ্য নেটিভিটিতে পালিত হয়েছে বড়দিনের প্রথম প্রহর। এ সময় ক্রিসমাস প্রার্থনায় অংশ নিয়েছিলেন উপাসকরা। কর্তৃপক্ষ জানায় বেথলেহেমে এবছরের ক্রিসমাস কোনো উৎসব আকারে নয়, বরং ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে পালিত হবে। গাজায় যুদ্ধ অব্যাহত থাকায় গত বছরের মতোই অনাড়ম্বর বড়দিন পালন করছেন তারা। এদিকে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় বড়দিনের অনুষ্ঠান সূচনা করেছেন ক্যাথলিক খ্রিস্টান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। যিশুর জন্মের গল্প প্রত্যেক মানুষের মধ্যে সম্প্রীতি ও মমতা ছড়াবে বলে মনে করেন পোপ ফ্রান্সিস। এছাড়া এদিন উপলক্ষে বিশ্ববাসীর মধ্যে ঐক্যের বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় চিকিৎসক সমাবেশে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। ভিক্ষা করে যে রুজি কামাই করে, সন্ধ্যাবেলা তারও কিছু কিনতে হয়, পেটের তাগিদে, পিঠের তাগিদে। সে যখন কিনে তখন তাকেও কিন্তু ব্যাট পে করতে হয়, যেমনটা আপনি আমি করি। আমাদের রাষ্ট্রে ট্রেজারিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ট্যাক্স কিন্তু আলাদা করে রাখা হয় না, সবগুলো এক জায়গায় অ্যামালগামেটেড বা মার্জ। আপনি আমি যে প্রাইমারি স্কুলে লেখাপড়া করেছি, ওই প্রাইমারি স্কুলে প্রত্যেকটি ইট, প্রত্যেকটি বালু, প্রত্যেকটি নুড়ি, প্রত্যেকটি পাথর, প্রত্যেকটি সিমেন্টের গুঁড়া, রড, পানি এবং মিস্ত্রির হাত, সবগুলোতে ওই ভিক্ষুকের ট্যাক্সের টাকা লেগে আছে। সো উই আর লায়েবল টু পে দেয়ার ওন ক্রেডিট। তাদের এটা দিতে হবে, তাদেরকে এটা আমরা বাধ্য, মোরালি বাধ্য। বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। চাঁদপুরের সারবাহী জাহাজে 7 খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আকাশ মণ্ডল ইরফান নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত রাতে বাগেরহাটের চিতলমারি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে জাহাজের 7 জনকে হত্যা করার ঘটনায় হাইমচর থাকায় একটি মামলা করেন এমডি আল বাখিরার মালিক মাহবুব মোর্শেদ। সোমবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীর মাঝের চর এলাকায় নোঙ্গর করা এমভি আল বাকিরা কার্গো জাহাজ থেকে 5 জনের মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহত আরও 2 জনের মৃত্যু হয় হাসপাতালে। গতকাল 7 জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সংস্কার কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে শুধুমাত্র একটা নির্বাচন বা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় তিনি আরও বলেন, গণ অভ্যুত্থানের এক দফা দাবি ছিল স্বৈরাচারী শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ। সকালে বালিয়াডাঙ্গিতে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অসহায় ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণের সময় তিনি এসব কথা বলেন। শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি। প্রায় 200 শতাধিক আমরা ধারণা করছি আমাদের শহীদ, 20,000-এরও বেশি আহত, এবং শহীদ পরিবার এবং আমাদের আহত সংস্কারের কথা বলছে। এই সরকারের একটা ক্লিয়ার ম্যান্ডেট হচ্ছে আমরা সংস্কার কার্যক্রম শুরু করবো, এবং আমাদের কমিশনগুলোর প্রায় 3 মাসের মতো সময় হয়ে যাচ্ছে, কমিশনগুলোর প্রস্তাবনা দেবে। তারপর আমরা যারা স্টেক হোল্ডার্স আছে তাদের সাথে কনসালটেশনের ভিত্তিতে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে একটা ইলেকশনের দিকে যাব।
অপ্রতিরোধ্য ক্ষমতাধর ব্যক্তি ছিলেন জামালপুর ৩ থেকে টানা ৭ বার এমপি নির্বাচিত মির্জা আজম। দলের গুরুত্বপূর্ণ পদসহ প্রতিমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে গড়েছেন বিপুল সম্পদ। তার স্ত্রী সহ পরিবারের প্রতিটি সদস্যের নামে বেনামে রয়েছে বিপুল সম্পদ। জামালপুর, ঢাকা, কক্সবাজার সহ দেশের বিভিন্ন এলাকায় বিলাসবহুল বাড়ি, বহুতল ভবন, প্লট সহ কয়েক হাজার কোটি টাকার সম্পদের মালিক মির্জা আজম। জমি দখল, টেন্ডারবাজি করতেন নিজস্ব ক্যাডার বাহিনী দিয়ে। মির্জা আজম জামালপুর ৩ থেকে টানা ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছাড়াও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী এবং যুবলীগ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। ক্ষমতার দাপটে কবজায় নেন পুরো জামালপুর। দীর্ঘ বছর ক্ষমতার অপব্যবহার করে মির্জা আজম তার স্ত্রী, সন্তান, ৫ ভাই সহ পরিবারের প্রত্যেক সদস্যের নামে বেনামে ঢাকা শহর, দেশের বিভিন্ন এলাকায় জমি, বাড়ি, ফ্ল্যাট, ব্যবসা প্রতিষ্ঠান সহ রয়েছে কোটি কোটি টাকার সম্পদ। অভিযোগ রয়েছে নিজ দলেরই এক নেতার ১৩% জমি দখল করে জামালপুর শহরে স্ত্রীর নামে গড়ে তোলেন বিলাসবহুল বাড়ি আলিয়া কটেজ। চন্দ্রা এলাকায় মির্জা আজমের স্ত্রীর নামে ৮ একর জমিতে আলিয়া গার্ডেন নামে একটি পার্ক রয়েছে। পার্কের জন্য জমি দখলের অভিযোগ রয়েছে। জামালপুর শহরের নয়াপাড়ায় একটি ভবনে বেসরকারি শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন মির্জা আজম। পরে ব্রহ্মপুত্র তীরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য ১৬ একর খাস জমি ইজারা নেন। শতাধিক দরিদ্র পরিবারের ঘরবাড়ি ভেঙে জমি দখলের অভিযোগ রয়েছে। পৌরসভার ডাম্পিং স্টেশন বন্ধ করে প্রায় ৪.৫ একর জমির উপর গড়ে তোলেন জামালপুর রিক্রিয়েশন ক্লাব লিমিটেড নামে ভিআইপি বিনোদন ক্লাব, যেখানে চলত নানা অনাচার। ক্ষমতার অপব্যবহার করে টেন্ডারবাজি, হাউজিং ব্যবসা ছাড়াও নানাভাবে সম্পদ করেছেন মির্জা আজম। তার এসব কাজে সহযোগী স্ত্রী ও ভাইয়েরা। আর জবরদখলে ছিল তার নিজস্ব ক্যাডার বাহিনী। উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা সে লুটপাট করেছে সারা বাংলাদেশ থেকে। তার বউকে খুশি করার জন্য বউয়ের নামে একটা গার্ডেন করছে, আলিয়া গার্ডেন। 15 বছর সে আমার জায়গা দখল করে রাখছে। তার একটা বাহিনী আছে, এই বাহিনীদের সমন্বয়ে মোটামুটি জোরপূর্বক ভাবে জমিগুলো কবজা করে নিয়ে নিচ্ছে। কেউ কিছু বলতে পারে না, পুলিশ আয় না, মানুষের বাড়ির তনে টর্চারিং করে ধরে নিয়ে আসে। রাজধানীর ধানমন্ডি, বারিধারা, মিরপুর এবং আশুলিয়ায় রয়েছে বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবন। এছাড়াও শ্বশুরবাড়ি নেত্রকোনা ও কক্সবাজারে নামে বেনামে সম্পদ রয়েছে মির্জা আজমের। তমা কনস্ট্রাকশনের শেয়ার হোল্ডার হিসেবে সরকারি প্রকল্পে কাজ পেতে প্রভাব বিস্তারের অভিযোগ তার বিরুদ্ধে। সরকারি প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করে বরাদ্দের টাকা বাড়িয়ে তা থেকে বড় অংশ হাতিয়ে নিতেন মির্জা আজম। উন্নয়ন কাজের বেশিরভাগই করিয়েছেন পছন্দের লোক দিয়ে। এই প্রতিটি কাজই মির্জা আজম তিনি এবং তার লোকজন দিয়েই ঠিকাদার নিয়োগ করে এই কাজগুলো করা হয়েছে। কাজের গুণগত মান ছিল খুবই নিম্নমানের। বিশাল সম্পদের শিখভাগ তিনি উল্লেখ করেন হলফনামায়। তাতেও সম্পদ বেড়েছে কয়েক গুণ। ২০১৪ সালের হলফনামায় তিনি বার্ষিক আয় দেখান ১৫,৭২,০০০ টাকা। ১০ বছরে যা বেড়ে হয় ২,২১ লাখ। বেড়েছে স্থাবর অস্থাবর সম্পদও। ২০১৪তে স্থাবর সম্পদ দেখান ৭,৮৩,০০,০০০ টাকার, যা ২০২৪-এ দাঁড়ায় ৩০,১০ লাখে। ২০১৪তে অস্থাবর সম্পদ দেখান ৬,১৭,০০,০০০ টাকার। আরও ২ দফায় ক্ষমতায় থাকার পর সেই অস্থাবর সম্পদ হয় ৪৯,৫৭,০০,০০০ টাকার। অস্বাভাবিক হারে সম্পদ বেড়েছে তার স্ত্রীরও। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে নির্বাচনের প্রভাব বিস্তার সহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন, নিপীড়ন চালানোর। রাজনীতির গডফাদার ১৫-১৬ বছর যে মানুষকে ভোট থেকে বঞ্চিত করলো, মানুষকে অধিকার থেকে বঞ্চিত করলো। এই যে জোর জবরদস্তি করে জবরদস্তিগুলো মানুষের জায়গা সম্পত্তি দখল করে দিল। ৫ই আগস্ট সরকার পতনের পরেই মির্জা আজমের প্রতিষ্ঠান ও বাড়িতে হামলা করে বিক্ষুব্ধ জনতা। তখন থেকেই আত্মগোপনে প্রভাবশালী এই নেতা। ডিবিসি নিউজ ডেস্ক। আয়কর রিটার্ন দাখিলের সময় আরও ১ মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৩১শে জানুয়ারি পর্যন্ত এই হিসাব জমা দেওয়া যাবে, যা শেষ হওয়ার কথা ছিল ৩১শে ডিসেম্বর। মঙ্গলবার এনবিআর এক আদেশে কথা জানায়, আয়কর রিটার্ন জমা এখন পর্যন্ত আশানুরূপ না হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই দিনে আরেক আদেশে কোম্পানির ক্ষেত্রে রিটার্ন জমার সময় ১ মাস বাড়িয়ে ১৫ই জানুয়ারির পরিবর্তে ১৫ই ফেব্রুয়ারি করা হয়েছে। নাটোরের নলডাঙ্গা উপজেলার পূর্ব মাধনগর গ্রামে আবারও আগুন লেগেছে। খবর পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বুধবার ভোররাতে লাগা আগুনে একটি খড়ের গাদা ও মাছ ধরার জাল পুড়ে গেছে। পুরো গ্রাম পুড়িয়ে দিতেই দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। দোষীদের খুঁজে বের করার দাবি তাদের। সম্প্রতি এই গ্রামে ৪ দফায় আগুন লাগার ঘটনা ঘটল।
সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।